আজকে যে ব্যক্তিটা সম্পর্কে পড়ব, এই মানুষটা সম্পর্কে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ তো কাব্যের ধারায় একজন ব্যক্তি, সেই জন্য কবি। তো শুধু যে একে কবি বলবো সেটা নয়, বা শুধুই যে একজন কবি ছিল সেটা কিন্তু নয়। এই মানুষটাকে আমরা বলতে পারি জাতীয় চেতনার জাগরণী পুরুষ, যিনি তার কবিতায় বা তার কাব্যে দেশপ্রেম, সমাজ সচেতনতা ও মানবিক আদর্শকে একত্রিত করেছিল, অর্থাৎ এক সূত্রে গেঁথেছিল। তোরা মাইকেল মধুসূদন দত্ত পড়ে এসেছিস। মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে যেমনভাবে কাব্যের জগতে বা কবিতার জগতে একটা নবযুগের সূচনা হয়েছিল, ঠিক সেইভাবেই এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই মাইকেল মধুসূদন দত্তের তৈরি যে নবযুগ, সেটাকে এক দৃঢ় জাতীয় রূপে পরিণত করতে সক্ষম হয়েছিল। মনে রাখবি সবসময়, এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের উত্তরসূরি ছিল, অর্থাৎ পরবর্তী, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বসূরি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের আগে। মাইকেল মধুসূদন, এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলোতে যে জাতীয় সুর তোরা লক্ষ্য করবি, যে দেশপ্রেম তোরা লক্ষ্য করবি, এই আবহাওয়াটা পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই যে কাজী নজরুল ইসলাম বলে যে ব্যক্তিটা তোরা নাম শুনেছিস, ওদের কবিতায় স্পষ্টভাবে ধরা দেবে। তো ওটা নর্মাল, ওটা ওইদিকে যেয়ে তোদের কোনো লাভ নেই। তো এই ব্যক্তিটা, নর্মাল যদি বলি, এই ব্যক্তিটা জন্মগ্রহণ করছে 1838 খ্রিস্টাব্দের 17 এপ্রিল। এদের সারগুলো পরীক্ষাতে দেই না, ঠিক আছে? এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, এদের জন্মসাল পরীক্ষাতে আসে না। জন্মসাল যদি পরীক্ষাতে আসে তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই সকল মানুষের, বিহারীলাল চক্রবর্তী, এই সকল মানুষের জন্মসাল আসে। এদের জন্মসাল পরীক্ষাতে আসে না, কিন্তু বাংলা সাহিত্যে কি এদের গুরুত্ব নেই? প্রচণ্ড গুরুত্ব আছে। পরীক্ষার জন্য এই সাল মনে রাখার দরকার নেই, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য, পরবর্তী এসএসসি পরীক্ষার জন্য যদি তোরা দিস বিএড করে, তাহলে মনে রাখার দরকার আছে। তো জন্মগ্রহণ করছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 17 এপ্রিল, মারা যাচ্ছে 1903 খ্রিস্টাব্দে 24শে মে। নর্মাল একটু মনে রাখবে, তবে না মনে রাখলেও কোনো সমস্যা নেই, কারণ এটা পরীক্ষাতে আসবে। এদের জন্মসালও কিন্তু পরীক্ষা, কোথায় জন্মগ্রহণ করে এটাও আসে না পরীক্ষা, তো জেনে তো রাখতে হবে বল। তো 1838 খ্রিস্টাব্দে 17 এপ্রিল এই মাসটাতে হুগলি জেলার রাজবল্লভ হাটে হবে এটা, হ্যাঁ, রাজবল হয়ে গেছে, রাজবল্লভ হাটের নিকট গুলাটিয়া গ্রামে কুলীন গ্রহে ঘরে জন্মগ্রহণ করছে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা দরকার নেই সেই রকমভাবে, হ্যাঁ, এত মনে রাখার দরকার নেই এই জায়গাটা। যদি পারিস তো খুবই ভালো। ওকে, এর মাতার নাম তো জানা যায়নি, তবে এর পিতার নাম হচ্ছে কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল একজন মুক্তার। মুক্তার মানে হচ্ছে উকিল ঠিক বলা যাবে না, উকিলকে যারা সাহায্য করে। হ্যালো স্যার, হ্যাঁ বল।
কি রে, তোদের দেখা যাচ্ছে নি বাকিদের? সব দেখা যাচ্ছে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। ও তোর নেটওয়ার্কের প্রবলেম নুনু, দেখা যাচ্ছে না। প্রীতি তোর নেটওয়ার্কের প্রবলেম, তোর কথাগুলো কেঁপে কেঁপে আসছে। হ্যাঁ, তো তুই একটু বাইরে থেকে ঢুক, বেরিয়ে হাতটা একবার ঢুক। হ্যাঁ, তুই বেরিয়ে গিয়ে ঢুক, দেখিস ঠিক হয়ে যাবে। বেরিয়ে গিয়ে ঢুক, শুনতে পাচ্ছিস রে? তুই বেরিয়ে গিয়ে ঢুক। তো কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে পিতার নাম, এই পিতা ছিল একজন মুক্তার। মুক্তার মানে হচ্ছে উকিলকে যারা সাহায্য করে আর কি, তাদেরকে মুক্তার বলা হয়, উকিলের মতোই আর কি। বুঝতে পারলি জায়গাটা? এটা অতটা ইম্পর্টেন্ট নয় এই জায়গাটা, হ্যাঁ, পরীক্ষার জন্য একদমই তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানার জন্য ইম্পর্টেন্ট। আর এর সম্পর্কে সেরকম কোনো জানার কিছু নেই। ডাইরেক্ট তোদেরকে কাব্যসমূহেতে আসতে হবে। তো দেখ, প্রথম যে কাব্যটা, ওই কাব্যটার নাম হচ্ছে চিন্তা তরঙ্গিনী, এবং কাব্যটা প্রকাশিত হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। কার? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখ, এই জায়গাটাকে নিয়ে একটু ডাউট আছে। এই ডাউট আমি ক্লিয়ার করার পরে তোদেরকে এই নামটা বিশেষ করে বলবো। হ্যাঁ, তো সেটা বলছি কি কারণে। কোনো একটা বন্ধু ভাব, এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একজন বন্ধুর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে বা ব্যথিত হয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার প্রথম কাব্য এই চিন্তা তরঙ্গিনী, এটা কিন্তু লিখছেন। এই কারণেই আমি বলছি, এখানে দেখ, শ্রী শচন্দ্র ঘোষের কথা মেনশন করা আছে তোরে, হ্যাঁ কি না? শ্রী শচন্দ্র ঘোষ। আবার অন্য একটা বইয়ে লেখা আছে যে কবির বাল্যবন্ধু, ছোটকাল মানে বেলাকার বন্ধু, রামকমল ভট্টাচার্য, হ্যাঁ, একটা সময় আত্মহত্যা করছেন। তার পরিপ্রেক্ষিতেই তিনি এই কাব্যটা লিখছেন। তবে এই মানুষটার থেকে আমার মনে হয় সঠিকটা হতে পারে রামকমল ভট্টাচার্য। তো সেটা আমি সঠিক তথ্য না পেলে তোদেরকে বলবো নি। এটা আমার লেখা হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, আমি ওটা বিয়ে বন্ধু হিসেবে তোদেরকে পাঠাবো, পরবর্তী সময় তোদেরকে ওটা জানিয়ে দেবো, ঠিক আছে? এই যে রামকমল ভট্টাচার্য যে বললি, সে কোথায় পড়েছিস রে? কেউ তো একজন বললি আমার আগে, বলার চেষ্টা করছিলি। কে কে বলার চেষ্টা করছিলি রে? বল। তো দুটোই একটু মনে রাখিস, হ্যাঁ। একটা হচ্ছে শ্রী শচন্দ্র ঘোষ, এটার থেকে বেশি মনে রাখবি কোনটা বললাম? কোনটা বললাম? রামকমল ভট্টাচার্য। রামকমল ভট্টাচার্য। রামকমল ভট্টাচার্য, ঠিক আছে। স্যার, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইয়ে রামকমল ভট্টাচার্য দেওয়া আছে। আচ্ছা, দুর্ভাগ্যবশত অসিতবাবুর বইটা আমার কাছে নেই, সম্পূর্ণ ইতিবৃত্তটা। আমার কাছে অন্যান্য যে বইগুলো আছে সেগুলো থেকে ইয়ে করা আছে। যেমন তুই অশোক মিশ্র বল, তপনবাবু বল, দেবেশ বল, সুকুমার সেন বল, এদের বইগুলো আছে সাহিত্যের ইতিহাস আমার কাছে। তো বিভিন্ন বই বিভিন্ন দেওয়া আছে, তবে রামকমল ভট্টাচার্যটা একটু মনে রাখিস, হ্যাঁ। তো এই মানুষটার মৃত্যুতে, এটা বাল্যবন্ধু ছিল, মৃত্যুতে তিনি লিখছেন চিন্তা তরঙ্গিনী, এই কাব্যটি। এই কাব্যের যে নায়ক, সেটা হচ্ছে নরসখা। পরীক্ষাতে এলেও আসতে পারে যে নরসখা কোন কাব্যের নায়ক, তবে এতটা গভীরে দেবে না আশা রাখছি। তো সেটা হবে চিন্তা তরঙ্গিনী। তো এই নরসখা ব্যক্তিটা, এর মধ্যে একটা রোগ আছে,
সেই রোগটা হচ্ছে চিন্তার রোগ। সে বিভিন্ন কিছু চিন্তা করে, যেমন সে দেশের কথা চিন্তা করে, আর 10 জন মানুষের কথা চিন্তা করে। এ ধরনের সে বিভিন্ন ধরনের যে জায়গাগুলো পজিটিভ থিঙ্কিং, সেগুলো করতে করতে সে একটা সময় পাগলের মতো হয়ে যায়। অর্থাৎ বলতে পারিস যে চিন্তা রোগে আক্রান্ত যে ব্যক্তিটা, একটা সময়ে নরসখার মনে হয়, অবশ্য শুধু নরসখা নয়, বর্তমান জগতে যারা বসবাস করছি আমরা, রক্ত মাংসের মানুষ যারা, এদেরও তাই মনে হয় এই নরসখার মতোই। কেমন? নরসখার একটা সময় মনে হচ্ছে যে আমরা যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবীতে বসবাসরত যে সকল মানুষ, তারা সুস্থ হতে পারে, অসুস্থ হতে পারে, তারা খারাপ হতে পারে, তারা ভালো হতে পারে, সমস্ত কিছু মিলিয়েই তো এই জগৎটা। তো নরসখার মনে হচ্ছে একটা সময় যে সুস্থ মানুষের জন্য এই পৃথিবীটা নয়, ভদ্র মানুষের জন্য এই পৃথিবীটা নয়, সাধু পুরুষ যারা, যারা ভালো কিছু দেওয়ার জন্য সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকে, তাদের জন্য এই পৃথিবীটা নয়। এই পৃথিবীটা ভালো মানুষের জন্য বাসযোগ্য নয়। এটা প্রত্যেকটা মানুষের একটা অনুভব। কারণ মানুষ সবসময় চেষ্টা করে ভালো কিছু করার, আর যখন সে ভালো ফলটা না পায়, তখন সে বলে নিজের থেকে যে আমি তো সব কিছুই ভালো করার চেষ্টা করছি, কিন্তু তবুও আমার সাথে খারাপটা কেন হচ্ছে। একটা ভালো মানুষ, যে মানুষটা সর্বদাই দিয়ে গেল, সেই মানুষটার অপমৃত্যু কেন হলো? খারাপ মানুষ বেশি দিন বাঁচে কেন? ভালো মানুষরা এত আগে চলে যায় কেন? তোদেরকে যদি সিনেমার জগৎ থেকে বলি, তাহলে তোরা শশাঙ্ক সিং রাজপুতের নাম সকলেই শুনেছিস। শুনেছিস তো? শুন, হ্যাঁ স্যার। স্যার। সে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতো, সে প্রচণ্ড ভালো মানুষ ছিল। তার শিক্ষা দীক্ষা যদি তোরা লক্ষ্য করিস, প্রচণ্ড ভালো মানুষ। সেই মানুষটার অপমৃত্যু হয়ে গেল, তাকে খুন করা হয়েছিল। আরও অন্যান্য অনেক ভালো মানুষ আছে যারা দেখবি খুব কম বয়সে মরে যায়। তাহলে হিসেব অনুযায়ী একদিক দিয়ে হ্যাঁ স্যার। ভালো মানুষ সবসময় চিন্তা বেশি করে, জানিস তো, বিভিন্ন ধরনের সে চিন্তা করে, আর 10 জনকে নিয়ে চিন্তা করে। আর যারা স্বার্থপর মানুষ, তাদের কি যায় আসে ভাই, একই না? তো দেখা গেছে এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার বাল্যবন্ধু রামকমল ভট্টাচার্য যখন আত্মহত্যা করছে, সেই শোকে তিনি এই কাব্যটা লিখছেন, চিন্তা তরঙ্গে। বুঝতে পারলি জায়গাটা? এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটাও এরকম, হ্যাঁ, 1861 খ্রিস্টাব্দে এই কাব্যটা প্রকাশিত হচ্ছে, এবং এটা শোককাব্য। হ্যাঁ, শোককাব্য জাতীয়, পরীক্ষাতে আসতে পারে যে এটা কি জাতীয়। শোককাব্য জাতীয়, কারণ বন্ধুর মৃত্যুতে ব্যথিত হয়ে কাব্যটি রচনা করেন। এই কাব্যটার নায়ক হচ্ছে নরসখা। ব্যাস এইটুকু জেনে রাখলেই এখান থেকে ফিনিশ। বোঝা গেল জায়গাটা? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা। এরপরে আসছে বীরবাহু কাব্য। বীরবাহু কাব্য, হ্যাঁ, এটা বহু হয়ে গেছে। বীরবাহু কাব্য, বীরবাহু হবে। বীরবাহুর নাম শুনেছিস আগে কখনো? বীরবাহুর নাম শুনেছিস? না না। বীরবাহুর নাম শুনিসনি তোরা? হ্যাঁ রে। জগা চরকার নাম শুনেছিস? হ্যাঁ স্যার। সেটা তো শুনবি যে। বীরবাহুর নাম বলছিস তোরা শুনিসনি? ক্লাস 10-এ যখন অভিষেক কবিতাটা পড়েছিলিস, শুনিসনি? অভিষেক কবিতাটা পড়েছিস তো তোরা ক্লাস 10-এ? হ্যাঁ স্যার। তাহলে
এর মৃত্যু দিয়েই তো মেঘনাদ বধ কাব্য শুরু রে। বীরবাহু যে ক্যারেক্টারটা আছে, একই না? বীরবাহুর মৃত্যুর সংবাদ পাচ্ছে রাবণ, তখন ইন্দ্রজিৎ তার বউয়ের সাথে কুচুম কাচুম করতে প্রমোদ কাননে ব্যস্ত। দেবী লক্ষ্মী প্রভাসাদ ছদ্মবেশে যাচ্ছে প্রমোদ কাননে খবর দিতে। তারপরে আমাদের মেঘনাদ যখন খবরটা পাচ্ছে যে এইরকম ব্যাপার, রাবণ অ্যাটাক করে, সরি রাম অ্যাটাক করেছে, তখন বলছে, হ্যাঁ বলছে, এই কি আমাকে সাজে? বলছে দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। বলছে আমি ওদিকে আমার লঙ্কাকে ঘিরে রেখেছে রাম, আর আমি এখানে আমার বউয়ের সাথে কুচুম কাচুম করছি। হ্যাঁ, এটা কি আমাকে বানায়? ওই সংবাদটা দেবী লক্ষ্মী যে প্রভাসার ছদ্মবেশে যে সংবাদটা দিতে আসছিল, সেটা হচ্ছে বীরবাহুর মৃত্যুর সংবাদ। বীরবাহু হচ্ছে ওর ভাই ইন্দ্রজিতের, মেঘনাথ। তো এখানে বীরবাহু মানে ওটা নয়। এখানে বীরবাহু মানে হচ্ছে একটা বীরত্ব, এটা কোনো নাম নয়। ঠিক আছে? এই যে বীরবাহু কাব্য, এই কাব্যটার সাথে অনেকটা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যানের মিল আছে। পদ্মিনী উপাখ্যান কাব্যে তোরা যেমন দেখেছিলি যে আলাউদ্দিন খিলজি রানা ভীম সিংকে বন্দি করেছিল, আর ওইদিকে পদ্মিনী খুব চপলতার সহিত, বুদ্ধিমত্তার সহিত যেভাবে তাকে উদ্ধার করেছিল, এবং পরবর্তী সময় যখন জানতে পারল আলাউদ্দিন খিলজি যে এরকম আমার সাথে ধোঁকা করা হয়েছে, তখন সে আবার অ্যাটাক করছে চিতরে। তারপরে একটা সময় সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, আলাউদ্দিন খিলজি জিতে যাচ্ছে, কিন্তু নিজের দেশ, নিজের সতীত্ব, সমস্ত কিছু রক্ষার জন্য পদ্মিনী এবং তার যে সখীরা ছিল সবাই মিলে জহর ব্রতে অর্থাৎ অগ্নিকুণ্ডে আত্মহত্যা করছে। এটা হচ্ছে দেশপ্রেম কাব্য। ঠিক সেরকমভাবে এটাও কিন্তু একটা দেশপ্রেমের কাব্য। তো এটা 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে। এটা একটু ভালো করে মনে রাখবি এই জায়গাটা। এটা হচ্ছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, এবং হিন্দু বীরের দেশপ্রেমের উচ্ছ্বাস, ব হবে এখানে, ছয়ে ছয়ে ব আকার নিয়ে রচিত হচ্ছে এই কাব্যটা। তো এটাও একটা দেশপ্রেমের কাব্য। পদ্মিনী উপাখ্যানের সাথে এর একটা গভীর মিল আছে। তার আগে বলি যে এই কাব্যটার মানে বিজ্ঞাপন বল বা ভূমিকা বল, সেখানে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিল যে এটা তো একটা কাহিনী, বীরবাহুর কাব্য মানে এটা হচ্ছে উপাখ্যান জাতীয়। হ্যাঁ, এটা হচ্ছে উপাখ্যান, পদ্মিনী যেমন উপাখ্যান, এটাও সেরকম একটা উপাখ্যান। এই উপাখ্যানটা আদ্যপান্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত কাল্পনিক, পুরোটাই কাল্পনিক। হুম, মানে কোনো ইতিহাসমূলক রচনা কিন্তু এটা নয়। এই কাব্যের কাহিনী হিসেবে তোরা লক্ষ্য করবি, পাঠান রাজ একটা সময় আলমগীর কর্ণকুব্জ বলে এক স্থান আছে, সেখানে আক্রমণ হচ্ছে। সেখানে কে থাকতো না? বীরবাহু। বীরবাহুর স্ত্রীর নাম কি না? হেমলতা। তো যখন এই পাঠানরাজ সেখানে আক্রমণ করছে, তখন বীরবাহুর সাথে ওর যুদ্ধ হচ্ছে, কিন্তু বীরবাহু সেখানে পাঠান রাজের সাথে পরাজিত হচ্ছে, বীরবাহু জিততে পারেনি, হেরে যাচ্ছে। তাহলে যখন হেরে গেল, ভোগবিলাসী পাঠানরাজ বীরবাহুর যে স্ত্রী হেমলতা, তাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে পুরে দেয়, অর্থাৎ বন্দি করে দেয়। এখানে বিপরীতটা হচ্ছে, সেখানে কাকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের উপাখ্যানে কাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল? রানা ভীম সিংহকে তো, হ্যাঁ কি না? কি রে, হ্যাঁ স্যার। উপাখ্যানে কাকে নিয়ে যাওয়া হয়? পদ্মিনী উপাখ্যানে কাকে কাকে কারাগারে বন্দি করেছিল আলাউদ্দিন খিলজি? রানা ভীম সিংহ।
আর এখানে বন্দি করছে কাকে? বীরবাহু কাব্যতে না বীরবাহুর স্ত্রী কি হেমলতাকে, কে না পাঠানরাজ। এরপরে যখন হেমলতাকে নিয়ে যায় কারাগারে বন্দি করে পাঠানরাজ, তখন পরবর্তী সময়ে বীরবাহুকে চুপ দিয়ে বসে থাকবে? থাকবে না, সে অ্যাটাক করবে, কারণ তার স্ত্রীকে উদ্ধার করতে হবে। সে যাচ্ছে এবং সেখানে বীরবাহুকে পাঠানরাজকে পরাজিত করে তার স্ত্রীকে উদ্ধার করছে। আর এই কাব্যে যেহেতু দেশ মাতৃকার একটা কাব্য, এটা দেশপ্রেমের একটা কাব্য, তো একটা সময় বীরবাহু আমাদের দেশ মাতার কাছে অনুনয় করছে এবং বলছে, সেখানে যেমন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, এখানেও সেই রকম বলছে যে কতই ঘুমাবে মাগো, জাগো মা জাগো, কেঁদে সারা হয় দেখো কন্যা পুত্র সকলে, ধুলায় ধূসর গায়ে ঘুমে গড়াগড়ি যায়, একবার কোলে করো ডাকি মা মা বলে। এই কাব্যের কাহিনীটা হচ্ছে এরকম, যেটা মোটামুটি তুলনামূলকভাবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যানের সাথে মিল রয়েছে। শুধু ওইখানের ক্যারেক্টার আলাদা, এখানের ক্যারেক্টার আলাদা। বুঝতে পারলি জায়গাটা? বোঝা গেল এই জায়গাটা? হ্যাঁ স্যার। বাকিরা অসুবিধা হলে বলবি। বুঝতে পারলি রে বাকিরা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। নর্মাল হবে এই কেন্দ্র করে এর কাহিনী তোদেরকে লিখতে বলবে নি, হ্যাঁ, যে এর কাহিনী কে আছে, বীরবাহু স্ত্রীর নাম কি, এরকম আসবে। শুধু এইটুকু মনে রাখবি, এটার সাথে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যানের একটা মিল আছে, ব্যাস। আর মনে রাখবি বীরবাহু কাব্যটা কার লেখা। বীরবাহু কাব্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এটা 1854 প্রকাশিত হয়। ব্যাস এইটুকুই ইম্পর্টেন্ট, এর আর কিছু নাই। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, তোদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র এইটা। এই পুরো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে তোদেরকে মনে রাখতে হবে এই বিদ্র সংহার কাব্য। বুঝতে পারছিস কি বললাম? শোনা যাচ্ছে আমার কথাগুলো? শোনা যাচ্ছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তোদেরকে মনে রাখতে হবে এই বিদ্র সংহার কাব্য। এটা প্রচুর ইম্পর্টেন্ট তোদের পরীক্ষার জন্য, কারণ এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকেই একটাই আছে যেটা পরীক্ষাতে আসে বিশেষ করে। তো দেখ, এই বিত্ত সংহার কাব্যটা মোট 24টা স্বর্গে বিভক্ত। প্রচুর ইম্পর্টেন্ট। কতগুলো স্বর্গে বিভক্ত বল? 24টি। 24টা। 24টি। এই 24টা 24টি। স্বর্গকে কবি দুটো খণ্ডে প্রকাশ করেছেন, দুটো খণ্ডে ভাগ করেছেন। প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে 11, যে প্রথম খণ্ডটা প্রকাশিত হচ্ছে 1875, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে 11 থেকে 24, যেটা প্রকাশিত হচ্ছে 1877। ক্লিয়ার জায়গাটা? মোট 24টা স্বর্গ আছে। প্রথম স্বর্গে আছে 11টা স্বর্গ, আর দ্বিতীয় স্বর্গে আছে কটা? মোট 13টা স্বর্গ, অর্থাৎ মোট 24টা স্বর্গ হচ্ছে এখানে। এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখ। এটা যেহেতু মহাকাব্যের ধাঁচে লেখা, সেই জন্য বিত্ত সংহার কাব্যকে মহাকাব্য বলা যায়। আসবেনি কেন বলা যায়, শুধু এটা মনে রাখিস। এটা নর্মাল বললাম। দেখ, প্রথম থেকে একাদশ অর্থাৎ 1 থেকে 11 1875 প্রকাশিত হচ্ছে, এটা হচ্ছে প্রথম খণ্ড। আর একাদশ থেকে চতুর্বিংশ অর্থাৎ একাদশ থেকে 24, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, যেটা 1877 প্রকাশিত হচ্ছে। মোট 24টা স্বর্গ আছে এখানে। প্রথম খণ্ডে আছে 11টা স্বর্গ, দ্বিতীয় খণ্ডে আছে 13টা স্বর্গ। এইগুলো পড়বি, হ্যাঁ, এগুলো পড়লে তোরা বুঝতে পারবি যে আসলে এই কাব্যের ভিতরে কি আছে। সেইভাবেই কিন্তু জিনিসটা সাজানো হয়েছে।
দেখ যে দেবতারা এই বৃত্রের মানে হচ্ছে বৃত্তাসুর, একটা অসুর, এর দ্বারা পরাজিত হয়ে পাতালে আশ্রয় নেওয়ার পর বৃত্তাসুর স্বর্গ জয়লাভ করে। এখান থেকে কাহিনীটা শুরু হচ্ছে এই বৃত্তসংহার কাব্যের, এবং শেষ হচ্ছে এই বৃত্তাসুরকে বধ করার মাধ্যমে। অর্থাৎ কোথা থেকে শুরু হচ্ছে এই কাব্যটা, না শুরু হচ্ছে বৃত্তাসুর বলে একজন অসুর আছে, যে স্বর্গে অ্যাটাক করছে, অর্থাৎ দেবতাদেরকে অ্যাটাক করছে এবং দেবতাদেরকে হারিয়ে সে স্বর্গ জয়লাভ করছে। তো যখন স্বর্গ জয়লাভ করে তখন ওই শান্ত হলুদ দেবতা অসুখী একজন কবিতায়, যেমন ওই যে 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, তারা কিছুই করতে পারলো না, যখন সেখানে অ্যাটাক হয়েছিল তখন সেটা সেই মন্দিরটাও যেমন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো, ঠিক সেরকমভাবেই যখন স্বর্গ জয় করেছে এই অসুর, তখন দেবতারাও লুঙ্গি গুটে পালাইছে। এদের কিছুই নাই, লুঙ্গিটা ধরো আর চলো, কোথায় আশ্রয়, কোথায় নেবো, না পাতালে। তারা পাতালে আশ্রয় নিচ্ছে একটা সময়। এইখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই বৃত্তাসুরের দ্বারা স্বর্গ লাভ করার পর স্বর্গ থেকে দেবতাদের সেখানে পলায়ন, এবং শেষ হচ্ছে এই বৃত্তাসুরকে বধ করার মাধ্যমে। বোঝা গেল শুরুটা কিভাবে, শেষটা কিভাবে? বোঝা গেছে জায়গাটা? হ্যাঁ স্যার। এখানে যে কাহিনীগুলো পাবি সেটা হচ্ছে ইন্দ্রকে স্বর্গচ্যুত করে মহাদেবের বলে বলিয়ান বৃত্তাসুরের স্বর্গ দখল করছে। প্রথমে এই জায়গাটা পাবি, শুরু হচ্ছে যখন জগৎ দেবতাদের স্বর্গ দখল করছে, তখন ওদের উপর অত্যাচার করা হচ্ছে, তারপরে ওরা আমাদের পাতালে আশ্রয় লাভ করছে, এর ফলে মহাদেব ক্রোধিত হচ্ছে এবং শেষে একটা উপায় বলছে ইন্দ্রকে। সেই উপায়টা হচ্ছে কি, না যে দধিচি বলে একজন ব্যক্তি আছে, সে যদি তার তনু ত্যাগ করে, অর্থাৎ তার শরীর ত্যাগ করে, এবং তার শরীরের ভিতরে যে বক্ষাস্থি অর্থাৎ বুকের যে অস্থি হাড়, সেটাকে নিয়ে যদি একটা অস্ত্র তৈরি করে, একটা বজ্র তৈরি করে, সেই বজ্র দিয়েই বৃত্তাসুরকে নিধন করা যেতে পারে। এবং শেষে ইন্দ্র সেটাই করছে। দেখবি ইন্দ্রর কাছে যে বজ্রাস্ত্রটা থাকে সেটা দেখবি অনেকটা এই রকম, দেখেছিস তো? দেখেছিস? আরে শোনা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইন্দ্রের কাছে যে বজ্রাস্ত্রটা থাকে সেটা দেখবি অনেকটা এইরকম। আচ্ছা বল, হ্যাঁ আমাদের স্যার। বুকের যে হাড়গুলা সেটার মতন নয় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই যে হাড়টা, এইটা হচ্ছে দধিচির, আর এটাই হচ্ছে বজ্রাস্ত্র। ঠিক আছে, বোঝা গেল? তো সেটাকে দিয়ে বৃত্তাসুরকে নিধন করেছিল ইন্দ্র, হত্যা করেছিল। তো কাহিনীটা বলছি একটু পরে। এই কাব্যটার গুরুত্ব লিটন দত্ত থেকে নেওয়া হয়েছে। দুটো খণ্ডে বিভক্ত এই কাব্যের কাহিনী। কাব্যটিকে মহাকাব্যিক বিশালতা দান করেছে, যেহেতু দুটো খণ্ড আছে। আর মহাকাব্যের জায়গায় হচ্ছে এর একটা গভীর ভাব থাকবে, শব্দের গাম্ভীর্যতা থাকবে, গূঢ়ার্থ থাকবে, এবং এর বিস্তারটা হবে অনেক। তো এই বৃত্তসংহার কাব্যে এগুলো সমস্ত কিছুই ছিল, সেই জন্য এটা মহাকাব্যের আসন পেয়েছে। পাশাপাশি দেখে এখানে এটা পোয়েটিক হবে, এটা হবে, সি হবে না, পোয়েটিক জাস্টিস, অর্থাৎ ধর্মের জয় অধর্মের পরাজয়। অর্থাৎ বাবু তুমি যাই করো, তুমি যেমনই কাজ করো, সর্বদাই ধর্মেরই জয় হবে আর অধর্মের পরাজয় হবে। তবে অপেক্ষা করছি মমতা কবে শাসন থেকে যায়। বেশ কিছু চরিত্র, রাষ্ট্রটাকে এবার পুরো কোথায় দিয়েছে। হ্যাঁ, বেশ কিছু চরিত্রে মাইকেলের অনুকরণ থাকলেও ঐন্দ্রিলা যে চরিত্রটা আছে সেটা হেমচন্দ্রের নিজস্ব সৃষ্টি। যদি পরীক্ষাতে আসে প্রশ্ন, এটা প্রশ্নের আকারে দিয়েছি যে এই যে বৃত্তসংহার কাব্যের গুরুত্ব লেখো, 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে এতটা মুখস্থ করে রাখিস, হ্যাঁ? ঠিক আছে, এই দুটো।
বুঝতে পারলি জায়গাটা? তোদের পড়ার জায়গা হচ্ছে এইটুকুই, বৃত্ত সংজ্ঞার থেকে পড়ার জায়গা হচ্ছে এইটুকুই, এর উপরে নয়। তার মধ্যে এই যে 24টা স্বর্গ আর এই দুটো জায়গা কোনটাতে কত আছে প্রকাশ সাল পড়বেনি, আর যদিও আসে তো একটু মনে রাখার চেষ্টা করবি, যেহেতু এটা ইম্পর্টেন্ট। ব্যাস এইটুকু পড়ার জায়গা হচ্ছে, জাস্ট এইটুকু। আর এইটুকু 2 নাম্বারের জন্য করবো, এইটুকু হচ্ছে পড়ার জায়গা, আর এখানে পড়ার জায়গায় কিছু না। এবারে দেখ এর কাহিনীটা একটু বলি। সংহার মানে জানিস তো রে? দেখ এর কাব্যটার যে জায়গাটা, নামটাতেই তোরা এর অর্থ খুঁজে পেয়ে যাবি যে আসলে কাব্যটাতে কি আছে। সংহার মানে কি রে? সংহার, সংহার মানেই তো বধ করা, তাই তো রে? হ্যাঁ কি না? সংহার মানে হ্যাঁ স্যার। বধ করা। তাহলে কাকে সংহার করার কথা বলা হচ্ছে? বৃত্র। এই বৃত্র কে? না, অসুর, বৃত্রাসুর। তো এই বৃত্তাসুর হচ্ছে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত একজন অসুর। বৃত্তাসুর মহাদেবের প্রচুর বড় ভক্ত ছিল, সে মহাদেবের পূজা করত, তপস্যা করত। একদিন মহাদেবের তপস্যায়, অর্থাৎ বৃত্তাসুর মহাদেবের তপস্যা করছে, তো বৃত্তাসুরের তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে একটা বর দিয়েছিল যে যদি কেউ তাকে মারে, হত্যা করে, সে নিজেই তার পাপ বহন করবে এবং সে নিজেই বিপদে পড়বে। তাহলে মনে কর ইন্দ্র যদি ওকে এখন মারে, তাহলে পাপী কে হবে? ইন্দ্রই নিজেই পাপী হবে, সোজা কথা। তো সেই জন্য দেবরাজ ইন্দ্র তার উপরে সেরকম কিছু প্রভাব বিস্তার করতে পারেনি। এরপরে যখন এই বরটা পেয়েছে, তাহলে এই বৃত্তাসুর বেটা কি করতেছে, এ স্বর্গ অ্যাটাক করেছে, দেবতাদের উপর খারাপ আচরণ করছে। একটা সময় সে স্বর্গ জয় করছে। যখন সে স্বর্গ জয় করছে, তখন দেবতারা কি করবে রে? সেখানে থাকবে? অত্যাচারিত হচ্ছে, তারা ব্রহ্মার কাছে যাবে, বিষ্ণুর কাছে আসবে, মহাদেবের কাছে আসবে। কিসের জন্য? উপায় খোঁজার জন্য, যে এই বৃত্তাসুরকে কিভাবে হত্যা করা যেতে পারে। তখন সম্ভবত বিষ্ণু উপায় হিসেবে বলছে যে দধিচি বলে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা যদি দেহত্যাগ করে, কারণ ওই ব্যক্তিটা একজন তপস্বী ব্যক্তি, তো তাহলে তার মাঝে প্রচুর পুণ্যতা রয়েছে। ওই ব্যক্তির যে শরীরের হাড়, অর্থাৎ বক্ষাস অস্থি, বক্ষের অস্থিকে বক্ষাস্থি বলা হয়, ওই অস্থি দিয়ে যদি ইন্দ্র একটা বজ্র নির্মাণ করে, তবেই সেই বজ্র দিয়ে তাকে নিধন করা যেতে পারে। তখন ইন্দ্র, এখানে দেখ মহৎ কার্যের জন্য দধিচির তনুতে, তখন দধিচি সেটা মেনে যায়। তারপরে দধিচি তার দেহ ত্যাগ করে এবং দধিচির মানে বক্ষের যে অস্থি, সেটাকে নিয়ে আমাদের ইন্দ্রদেব বজ্র তৈরি করে এবং সে তার দ্বারা হত্যা হয় কার? তার দ্বারা নিধন হয় কার? কার রে? বজ্রের দ্বারা নিধন হয় কার? বৃত্রাসুর। বৃত্তাসুরের। ব্যাস, এইটুকুই এর কাহিনী। কাহিনী হিসেবে এইটুকুই মনে রাখবি, আর কোনো মনে রাখার দরকার নেই। বোঝা গেল জায়গাটা? এই জায়গাটা বুঝতে পারলে এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট তোদের পরীক্ষার জন্য। এটা খুব ভালো করে মনে রাখবি, এর এক একটা পয়েন্ট এখান থেকে তোদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। দেখ, এরপরে চলে আয় ওর তৃতীয় জায়গাতে, সেটা হচ্ছে আকাশ কানন। এটা 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এবং এটা হচ্ছে সাঙ্গ রূপক কাব্য। অনেক জায়গাতে এটা রঙ্গরূপক আসে,
কিন্তু এটা সাঙ্গরূপক কাব্য। সাঙ্গরূপক কাব্য কি সেটা বলছি। দেখ, এখানে এই কাব্যের ভূমিকায় কবি নিজে লিখেছিলেন যে আকাশ কানন একটি সাঙ্গরূপক কাব্য। মানব জাতির প্রকৃতিগত প্রবৃত্তি সকলকে প্রত্যক্ষীভূত করাই এই কাব্যের উদ্দেশ্য। এই কাব্যটা মোট 10টা স্বর্গে বিভক্ত। এখানে তোরা ভালো করে লক্ষ্য কর, আকাশ কানন একখানি সাঙ্গরূপক কাব্য লেখা আছে, আছে তো? দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ওই কাব্যের বিজ্ঞাপন অর্থাৎ ভূমিকার জায়গাটা। দেখ, ওই জায়গাটাই এটা আছে এখানে। প্রকৃতিগত প্রবৃত্তি সকলকে প্রত্যক্ষীভূত করা এই কাব্যের উদ্দেশ্য। এখান থেকে জাস্ট এইটুকুই তোদেরকে মনে রাখতে হবে, আর আদারওয়াইজ সেরকম মনে রাখার কোনো দরকার নেই। সাঙ্গরূপক কি জিনিস বলতে পারবি? হুম, বলতে পারবি সাঙ্গরূপক কি? বল, বলতে পারবি? রূপক পড়ছিস? রূপক, হ্যাঁ রূপক মানে কি? হ্যাঁ স্যার, রূপক মানে দুটি মানে ইয়ে থেকে, দুটি? মানে একটি ভিতরের অর্থ থেকে একটা বাইরের অর্থ থেকে। একটা ভিতরের অর্থ থাকে আর একটা বাইরের অর্থ থাকে, তাই তো? বাহ। আর সাঙ্গরূপক মানে হচ্ছে যে, নর্মাল যদি বলি, যে যখন কোনো কাব্যে বা নাটকে প্রতিটি চরিত্র, ঘটনা, কাব্যের ক্ষেত্রে বলছি, কোনো একটা গভীর ভাব বা তত্ত্বকে প্রতিরূপ হিসেবে দেখায় বা প্রতীকী হিসেবে দেখায়, তখন তাকে সাঙ্গরূপক বলা হয়। যদি বলা হয়, এই যে ধর, নর্মাল যদি আমি বলি, জাস্ট ওটা নয়, তবুও একটা উদাহরণ হিসেবে বলছি। যেমন ওই যে ধর, এই বৃত্ত সংহার কাব্যের যদি আমরা এই ইয়েতে ফেলি তাহলে বলবো, যেমন বৃত্ত সংহার কাব্যের ইন্দ্র হচ্ছে শুভ শক্তির প্রতীক, আর বৃত্তাসুর হচ্ছে অশুভ শক্তির প্রতীক। এইরকম একটা ভাব কিন্তু ফুটে উঠবে। অর্থাৎ আমরা বলতে পারি, স্যার, হ্যাঁ বল। স্যার স্ক্রিনটা একটু জুম করুন তো। হুম, আমরা এই জায়গাটা বলতে পারি যে যে রূপকে কাব্যের প্রতিটি অংশই প্রতীকী অর্থে ব্যবহৃত হয়। প্রতীকী অর্থে ব্যবহৃত হয় মানে তুই যেটা দেখতে পাচ্ছিস বাইরে থেকে সেটা নয়, ওর একটা গভীর অর্থ আছে। অর্থাৎ কি না, প্রকৃতি অর্থে ব্যবহৃত হবে, যার মধ্যে নিহিত থাকে কোনো গভীর নৈতিক বা দার্শনিক ভাব, তাকে সাঙ্গরূপক বলা হয়। বুঝতে পারলি? কি হচ্ছে না, সাঙ্গরূপক কাব্য হচ্ছে সেই ধরনের কাব্য যেখানে প্রতিটি অংশের মধ্যেই একটা প্রতীকী ভাব থাকবে বা প্রতীকী অর্থে ব্যবহৃত হবে, এবং ওর ভিতরে নিহত থাকবে বা নিহিত থাকবে কোনো গভীর নৈতিক বা দার্শনিক ভাব। সেটাই হচ্ছে কি সাঙ্গরূপক। সাঙ্গরূপক। এই জায়গাটা বুঝলেই বুঝতে পারবি। যেমন দেখ, এর উদ্দেশ্য কি লিখেছেন কবি, না মানব জাতির প্রকৃতিগত প্রবৃত্তি সকলকে প্রত্যক্ষীভূত করা এই কাব্যের উদ্দেশ্য। তো এই যে প্রকৃতিগত প্রবৃত্তি, প্রকৃতিগত প্রবৃত্তি মানে কি? মানে হচ্ছে যেটা সহজাত, প্রাকৃতিক, মানুষের মধ্যে জন্মগতভাবে থাকা যে স্বভাব, সেটাই হচ্ছে কি প্রকৃতিগত প্রবৃত্তি। যেমন ভালোবাসা, হিংসা, লোভ, ঈর্ষা, এগুলো সব কিন্তু থাকে ওই সময় থেকেই। তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আকাশ কানন যে কাব্যটা রয়েছে, এই কাব্যে এই সমস্ত যে মানব প্রকৃতিবৃত্তি রয়েছে সেইগুলোকে সে ফুটিয়ে তুলছে।
যদি নর্মাল ভাবে দেখিস, এর কাহিনীটা পড়েছিস? আকাশ কাননের কাহিনী তোরা পড়ছিস? না স্যার, পড়িনি। এই আকাশ কাননের কাহিনীটা নর্মাল যদি একটু বলি, তাহলে জাস্ট নর্মাল একটু একটু শুন, তাহলে বুঝতে পারবি যে এটা কিভাবে প্রতীকী জিনিসটা হচ্ছে। এই যে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, একটা সময় এক মোহিনী রমণী, নাম হচ্ছে আশা দেবী, ওর ডাকে বা আহ্বানে সে যাচ্ছে আকাশ কাননে। আকাশ কানন মানে হচ্ছে একটা বাগান, আকাশ বাগান, ঠিক আছে, ধরে নে আকাশ কানন। তো আকাশ কানন মানেটা কি? অর্থাৎ আমাদের মানুষের মনোজগতের প্রতীকী উদ্যান, বাগান, আমাদের মনের তৈরি যে বাগান, সেটা হচ্ছে আকাশ কানন। এরপরে তাহলে যখন একটা বাগান থাকবে, যে কোনো বাগানেই ধর, তার তো একটা গেট থাকবে রে ঢোকার জন্য, থাকবে তো? থাকবে কি থাকবে? অবশ্যই থাকবে। এই গেটে কে থাকে? সিকিউরিটি থাকে। সিকিউরিটি থাকে কি থাকে না? বল, থাকে কি থাকে না? হ্যাঁ, থাকি। হ্যাঁ স্যার। তো এই যে আকাশ কানন, অর্থাৎ এই যে মানুষের মনোজগতের যে উদ্যান, এই উদ্যানে সে যখন প্রবেশ করছে, অর্থাৎ এই যে প্রবেশদ্বার, অর্থাৎ যে প্রবেশ করার যে গেট, সেখানে সে দেখছে ছজন দ্বার রক্ষককে। কজনকে? ছজনকে। তাহলে এই যে দ্বার রক্ষক, ছজন দ্বার রক্ষক, মানেটা কি হলো? মানেটা কি হলো? যদি বলা হয় ছজন দ্বার রক্ষক, দ্বার মানে হচ্ছে কি? দরজা ধর, যে ঢুকবি, বা গেট, ঠিক আছে, প্রবেশদ্বার, ওর রক্ষক মানে কি হলো? সেখানে সে রক্ষা করবে যেন আংবাং লোক ঢুকে যেতে না পারে, তাই তো? হ্যাঁ কি না? সেটাই তো দ্বার রক্ষক হ্যাঁ, কাজ ওর। তাহলে কজন দ্বার রক্ষক? 6 জন। ছজন। তাহলে দেখ, এটা কি সিম্পল ভাবে বুঝতে পারছিস? নর্মাল যে হ্যাঁ ছজন দ্বার রক্ষক, নর্মাল। তাহলে ছজন ব্যক্তি থাকবে, হ্যাঁ কি না? রাম শ্যাম যদু মধু হেন্দো ভেন্দো কুচি বাচা ঢেঁড়স, যাই হোক, ছজন। এরকমই তো মনে হবে, হ্যাঁ কি না রে? ছজন দ্বার রক্ষক। দেখ, এর গভীরে অন্য একটা জিনিস আছে। এই ছজন দ্বার রক্ষক হচ্ছে, একটা হচ্ছে কি শক্তি, একটা হচ্ছে অধ্যাবসায়, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে সাহস, একটা শ্রম, আর একটা উৎসাহ। এগুলো কি কখনো দ্বার রক্ষক হতে পারে? বল, হতে পারে? হতে পারে? না। কিন্তু একটু ভালো করে লক্ষ্য কর, এগুলো কি মনের দ্বার রক্ষক নয়? হ্যাঁ স্যার। সেই জন্যই তো আকাশ কানন। আর আকাশ কানন মানে কি বললাম? মনোজগতের একটা উদ্যান, যেটা প্রতীকী, যেটা চোখে দেখা যায় না। আর এগুলাই তো আমাদের সহজাত প্রবৃত্তি, হ্যাঁ কি না রে? এগুলোকেই যদি আমরা, যেগুলো আমরা জন্ম থেকে নিয়ে এসেছি, এইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তবেই তো আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। পারবো কি পারবো না বল? হ্যাঁ স্যার। অর্থাৎ এই যে শক্তি, অধ্যাবসায়, ধৈর্য, সাহস, শ্রম ও উৎসাহ, অর্থাৎ কি, এগুলো তো এক একটা গুণ। এগুলো তো এক একটা গুণ, মানুষের এক একটা গুণ। শক্তি, অধ্যাবসায়, সে অনেকক্ষণ ধরে থাকতে পারে, প্রচুর অধ্যাবসায় করছে সে। ধৈর্য, তার প্রচুর ধৈর্য আছে। সাহস, প্রবল সাহসী মানুষ। শ্রম, সে প্রচুর শ্রম করতে পারে। উৎসাহ, তার ভিতরে কিছু করার জন্য প্রচুর প্রেরণা আছে, উৎসাহ আছে, মোটিভেশন আছে। এগুলো তো এক একটা গুণ। এই গুণগুলো যদি একটা মানুষের মধ্যে সঠিকভাবে থাকে, তাহলে এই যে আশা বলে যে ক্যারেক্টারটার কথা বললাম, ওটা হচ্ছে আমাদের নিজেদের মনের আশা, আমাদের নিজেদের আশা। যে সকল আমরা আশা লোক যেটা বলবো, আমাদের হৃদয়ের ভিতরে যে আশাগুলো উৎপন্ন হয়, এই জিনিসগুলো যদি, এই যে যে ছটা দ্বার রক্ষক, সেগুলো যদি আমাদের ঠিকঠাকভাবে আমরা যদি নিয়ন্ত্রণ করে রাখতে পারি, তাহলে একটু সত্যি করে বলতো, এই যে আশা, অর্থাৎ এই যে সফলতা, এই আশাই হচ্ছে সফলতা।
আমাদের নিজেদের আশাটা পূর্ণ হবে কি হবে? হবে তো। সেটা তো স্বাভাবিক। বল, সেটা তো স্বাভাবিক না? হ্যাঁ কি না? হ্যাঁ খুব স্বাভাবিক জিনিস। এরপরে যখন সে দ্বার খুলে গেল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কারণ তাকে নিয়ে যাচ্ছে কে? আশা দেবী, তাই তো? সেই আকাশ কাননে অর্থাৎ মনোজগতের উদ্যানে। সে যখন উদ্যানের ভিতরে ঢুকলো তখন সে দেখছে এখানে বহু কিছু আছে। উদ্যানে কি থাকে? ফুল, ফুল গাছ থাকবে, দোলনা থাকবে, বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য খেলা সামগ্রী থাকবে, হ্যাঁ কি না? এইসবই তো থাকে, হ্যাঁ কি না? উদ্যানে, বাগানে, পার্কে। সুভাষ পার্কের নাম মনে কর পুরুলিয়ার, ছায়াটা মনে পড়বে ভালো করে। এরপরে যখন সে ঢুকছে এখানে তখন সে দেখছে যে এখানে কি কি আছে না, এখানে আছে কর্মক্ষেত্র। কি কি ভালো করে লক্ষ্য করে, এটা এখানে আছে কর্মক্ষেত্র, এখানে আছে রুগ্নোদ্যান, এখানে এখানে আছে শোকারণ্য, এখানে আছে নৈরাশ্য ক্ষেত্র, এখানে এখানে আছে প্রণয়োদ্যান। এই সমস্ত জিনিস কিন্তু সে দেখতে পাচ্ছে। নানা ধরনের কর্মের ব্যাপার স্যাপার সে এই উদ্যানে ঢুকে নিয়ে দেখতে পাচ্ছে। এবারে দেখ কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র মানেটা কি? যেখানে মানুষ পরিশ্রম ও কর্তব্যে সাধন করে বা সাধনা করে, হ্যাঁ কি না? সেটাই তো কর্মক্ষেত্র, যেখানে তুই পরিশ্রম করবি, কাজের ক্ষেত্র, কর্মের ক্ষেত্র। এরপরে এই রগ্নুদ্যান মানে কি? যেখানে দুঃখ কষ্ট ও যন্ত্রণার বাস থাকে, সব কিছু আছে দেখ এই জায়গাটার ভিতরে। শোকারণ্য, শোকারণ্য মানে কি? শোকারণ্য মানে হচ্ছে আমাদের জীবনের বেদনাময় দিকের যে প্রতীক, অর্থাৎ শোকারণ্য অর্থাৎ শোকের অরণ্য। সেখানে বেদনা ছাড়ার কিছু নেই। এগুলো সব আমাদের ভিতরে রয়েছে, এগুলো মানুষের প্রবৃত্তি এক একটা। তারপর হচ্ছে নৈরাশ্য ক্ষেত্র। নৈরাশ্য ক্ষেত্র মানে কি? হতাশা, ব্যর্থতার প্রতীক। নৈরাশ্য মানে আমাদের যে আশা সেটা থেকে ভঙ্গ হয়ে যাওয়া, ফলে একটা হতাশা আসছে, সেটা হচ্ছে নৈরাশ্য ক্ষেত্র, যেখানে হতাশা বিরাজ করে। আর প্রণয় উদ্যান, প্রণয় মানে কি? মিলন। রোমান্টিক প্রণয় উপাখ্যান মানে কি? মিলন, যেখানে প্রেম থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, সুখ থাকবে। তাহলে এই সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে কোথায়? মনোজগতের উদ্যানে। আর মনোজগতের উদ্যান মানে কি? মনের বাগান। আর কবির ভাষায় কি? আকাশ কানন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই জায়গাটাতে অ্যাড আছে, এই আকাশ কানন। অর্থাৎ আমাদের প্রকৃতিগত সহজাত যে প্রবৃত্তিগুলো আছে সেই প্রবৃত্তিগুলোর কথা কবি এই আকাশ কানন কাব্যে সুন্দরভাবে, সেটা 10টা স্বর। বুঝতে পারলি জায়গাটা? এই লাইনটা বুঝতে পেরেছিস যে প্রকৃতিগত প্রবৃত্তি সকলকে প্রতিবিম্বিত করার এই কাব্যের উদ্দেশ্য। ঠিক আছে? অর্থাৎ এই যে প্রকৃতিগত প্রবৃত্তি সেটা একটা মানে প্রতীকীর মধ্য দিয়ে কবি সমস্ত কিছুটা এখানে তুলে ধরেছেন, আমাদের সহজাত যে প্রবৃত্তিগুলো আছে সেইগুলো। ঠিক? অর্থাৎ নর্মালভাবে তোরা যদি বলিস তাহলে এই জিনিসটা বলতে পারিস যে কবি এই জায়গাটাতে এই জিনিসটা হয়তো দেখাতে চাইছেন যে আমাদের এই যে মানব জীবন, হুম, আমাদের এই মানব জীবনের ভিতরে আমাদের যে নিয়ন্ত্রক যে মন, তার নিজস্ব একটা উদ্যান আছে। হ্যাঁ, সেটা হচ্ছে মনো উদ্যান বা মনোজগতের উদ্যান, যেখানে সমস্ত কিছু আছে, নানা অভিজ্ঞতা আছে, সুখ আছে, দুঃখ আছে, আশা আছে, নৈরাশ্য আছে, এগুলো সব কিছু মিলেমিশে থাকে। এগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই আমরা সেই আশা দেবীর সংস্পর্শ পেতে পারি, অর্থাৎ আমরা আশালোকে যেতে পারি, আমরা সাফল্যের জায়গাতে পৌঁছাতে পারি। ঠিক আছে? বোঝা গেল জায়গাটা? এটা আকাশ কানন এর কাহিনী তোদের পড়বেন, জাস্ট নর্মাল বললাম যে প্রতীকী হিসেবে কিভাবে ব্যবহার হয়েছে সেই জায়গাটা দেখলাম। এটা হচ্ছে সাঙ্গরূপ। বোঝা গেল রে? শুধু এইটুকু মনে রাখিস যে আকাশ কানন কাব্যটা সাঙ্গরূপকের উদাহরণ। এটা হচ্ছে সাঙ্গরূপক কাব্য। কি ধরনের কাব্য? সাঙ্গরূপক। এখানে তোরা স্পষ্টভাবে জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছিস। বোঝা গেছে জায়গাটা? তোরা না কথা বলিস না কিছু করিস।
শোনা যাচ্ছে নীরে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বোঝা যায়নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাস। এরপরে দেখ এগুলোর জাস্ট এগুলো তোরা পয়েন্ট হিসেবে মনে রাখবি, এদের কাহিনী অতটা ইম্পর্টেন্ট নয় আর কি, নয়। এটা দেখ, এই যে ছায়াময়ী যে কাব্যটা আছে 1880 খ্রিস্টাব্দে তিনি লিখছেন, সরি প্রকাশিত হচ্ছে, এবং এটা এটা দান্তের হবে। হ্যাঁ, এটা দান্তের ডিভাইন কমেডির অনুকরণে লিখছেন ছায়াময়ী কাব্যটা। এইটুকুটা ইম্পর্টেন্ট, জাস্ট এইটা মনে রাখিস, এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এইটুকুটা ইম্পর্টেন্ট যদি হয়। আর এখানে 6টা স্বর্গ আছে এবং এইটা কাব্যটা রূপক জাতীয় কাব্য, হ্যাঁ রূপক কাব্য। তো এত কিছু এখানে মনে রাখার কিছুই দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবি ছায়াময় যে কাব্যটা সেটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এটা দান্তের ডিভাইন কমেডির অনুকরণে লেখা। ঠিক আছে, জাস্ট এইটুকুনি এখানে মনে রাখিস, আর মনে রাখার কিছু দরকার নাই এখানে। ঠিক আছে, এরপরে দেখ দশ মহাবিদ্যা, এইটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দুর্গার 10টা রূপ, মা দুর্গার দশ মহাবিদ্যা, এটা লিখছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এইটুকুনি, এইটা একটু ভালো করে একটু মনে রাখিস। হ্যাঁ, দশম মহাবিদ্যাকে কেন্দ্র করে এই দশ মহাবিদ্যা দেখ, এটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রাচীন পুরাণ কথাকে কেন্দ্র করে কাব্যটা লিখছেন, সেটা হচ্ছে দশম মহাবিদ্যা। জাস্ট এইটুকুই ইম্পর্টেন্ট এখানে, আর সেরকম কোনো কিছু নাই। দশম মহাবিদ্যা হচ্ছে আমাদের মা দুর্গা, মা দুর্গার এই আলাদা আলাদা 10টা রূপ, সেই 10টা রূপের বর্ণনা আছে এখানে। যেমন মা কালী, যেমন তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, এরকমভাবে মোটামুটি তোর 10টা দেবী আছেন, যাদের আলাদা আলাদা বিদ্যা আছে, আলাদা আলাদা ক্রিয়াকলাপ আছে। ছিন্নমস্তা, ভৈরবী, ঠিক না, ধূমাবতী, মাতঙ্গিনী, কমলা, এইভাবে 10জন ব্যক্তি আছে। তো অত ডিপে যাওয়া দরকার নেই, তবে মনে রাখিস ওই যে মা দুর্গার যে 10টা রূপ, যে 10টা শক্তি আলাদা আলাদা, তার বিবরণ এখানে কবি অ্যাড করেছে, সেই জায়গাটাই এখানে রয়েছে। তো দশমী মহাবিদ্যা কাল লেখা, জাস্ট এইটুকুটা মনে রাখিস এখানে, আর ওর বাইরে কিছু দরকার নেই। এটা 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হ্যাঁ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 2টা গীতি কবিতা লিখেছিল, তার মধ্যে একটা হচ্ছে কবিতাবলী। এই কবিতাবলী 2টো খণ্ডে বিভক্ত, একটা 1870-এ প্রকাশিত হচ্ছে, আর একটা 1880-তে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এইটুকু মনে রাখবি যে কবিতাবলী তার গীতিকাব্য, সরি গীতি কবিতা, হ্যাঁ বা গীতিকাব্য। এর ভিতরে নানা ধরনের কবিতা আছে। প্রথম খণ্ডে অনেকগুলো কবিতা অ্যাড করেছেন, দ্বিতীয় খণ্ডে অনেকগুলো কবিতা তিনি অ্যাড করেছেন। ওকে, তার মধ্যে দেখ উল্লেখযোগ্য কবিতা হচ্ছে যমুনা তটে, অশোক তরু, এই কি আমার জীবন্ত শুনি, আর একটা হচ্ছে কামিনী কুসুম। এগুলো মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবি এইটুকু, পরীক্ষাতে দেবে এইরকম যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 2টি গীতি কবিতার নাম লেখ, ব্যাস এইটুকু দেবে, ওর ঊর্ধ্বে কোনো কিছু দেবেনি। তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা গীতি কবিতার নাম হচ্ছে কবিতাবলী, যেটা 2টা খণ্ডে প্রকাশিত হচ্ছে, প্রথম খণ্ড 1870, দ্বিতীয় খণ্ড 1880। ঠিক আছে, আর আর একটা হচ্ছে চিত্তবিকাশ, যেটা 1998 প্রকাশিত হচ্ছে, 1998। এটা একটু দেখতে হবে, হ্যাঁ ডাউট লাগছে। চিত্তবিকাশ, এটা মোট 3টা খণ্ডে রয়েছে, একটু দেখবি নর্মাল। আর এটা হচ্ছে মানে এই যে চিত্তবিকাশ যেটা, এটা হচ্ছে 3য় খণ্ড, এটা তো 2য় খণ্ড, প্রথম খণ্ডে এবং 2য় খণ্ড, প্রথম খণ্ড 1870-এ যাচ্ছে, দ্বিতীয় খণ্ড 1880-তে যাচ্ছে, এবং এর যে 3য় খণ্ডটা, সেই 3য় খণ্ডটা হচ্ছে আমাদের চিত্ত বিকাশ। চিত্তবিকাশ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মারা যায় রে? 1903-এ সম্ভবত, নাকি 1903-এ? তো এটা 1900 হবে না, এটা 1898। হ্যাঁ, এটা কত হবে বল? 1898। হ্যাঁ, 1898। আমার সেই জন্য আমি বলি 1998 আসছে কোন দিক দিয়ে। এই চিত্ত বিকাশটা 1898। এইটা হচ্ছে তোর কবিতা বলি 3য় খণ্ড, আর এটা নীতিমূলক গীতি কবিতা সংকলন,
আর এটা তিনি বৃদ্ধ বয়সে লিখছেন, যখন তিনি অন্ধ হয়ে গেছিলেন। হ্যাঁ? অন্ধ হয়ে এই কবিতা সংকলন তিনি লিখেছিলেন, মানে ভাবো মানুষটার প্রতিভা দেখ। ব্যাস এই চিত্ত বিকাশ থেকে এইটুকুই মনে রাখবি, এখান থেকে অত আসবেনি পরীক্ষাতে যদিও, শুধু মনে রাখবি দুটো নাম, একটা হচ্ছে কবিতা বলি, একটা হচ্ছে চিত্ত বিকাশ। এই দুটো হচ্ছে তার গীতি কবিতা। এইটুকুনি এখান থেকে মনে রাখিস, আর মনে রাখার কোনো জায়গা নেই। ঠিক আছে, এর ভিতরে যাওয়ার কোনো দরকার নেই যে এর কবিতাগুলো বিশ্লেষণ করো, বা যমুনা তর কবিতার মধ্যে কি বলেছেন, অশোকতরুর ভিতরে কি বলেছেন, কারণ এর প্রত্যেকটা কবিতার মধ্যে ওই যে যেগুলো লেখা আছে দেখ, প্রকৃতি প্রীতি, মানব প্রীতি, দেশ প্রীতি, সমস্ত কিছু অ্যাড হয়ে আছে। প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, এই সমস্ত জিনিসই তো তার কাব্যের মধ্যে ফুটে উঠেছে। তো এই কবিতার মধ্যেও সেই জায়গাগুলোই কিন্তু রয়েছে। তো বলবেনই যে আমাদের হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দুটি দেশপ্রেমের মানে দেশপ্রেমযুক্ত বা দেশপ্রীতিযুক্ত কবিতার নাম লেখো, ওরকম দেবে। শুধু এখান থেকে দেবে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দুটি গীতি কবিতার নাম লেখো, বা একটি গীতি কবিতার নাম লেখো। হয়তো বললো যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি গীতি কবিতার নাম লেখা এবং তার প্রকাশকাল উল্লেখ করো। ঠিক, তাহলে তোদেরকে লিখতে হবে কবিতা বলি এবং এর প্রকাশকাল দুটো খণ্ড, কারণ যেহেতু দুটো খণ্ড আছে এর, সেহেতু 2 নম্বরের আসতে পারে। আর না হয় 2 নম্বরে যদি দেই, তাহলে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দুটি গীতি কবিতার নাম লেখো, একটা হচ্ছে কবিতা বলি আর একটা হচ্ছে চিত্ত বিকাশ। ঠিক আছে, বুঝতে পারলি? এর হ্যাঁ